স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। বাড়ির পিছনে প্রচুর কাক এসে উপস্থিত হয়েছে। উঠেছে আপনারা আর বেরোতে পারবেন না। বেরিয়ে আসতে পারবো না মানে? যেন কাক দিয়ে ঘেরা একটা কুয়োর মধ্যে তিনটি জীবন্ত প্রাণী আটকে গেছে। শুভ আর অশুভের একটা লড়াই শুরু হয়েছে। তিনি এখানে নির্জনে নিজের তন্ত্র সাধনা করতেন। নমস্কার। আজকাল আমরা অনেকেই পড়াশোনা কিংবা চাকরির সুবাদে আমাদের প্রাচীন ভিটে, যাকে আমরা অনেকে দেশের বাড়ি বলে ডাকি, সেই দেশের বাড়ি থেকে অনেক অনেক দূরে থাকতে বাধ্য হই। অনেকে আবার ছোট থেকেই এমন ব্যস্ততম শহরে বেড়ে উঠি যারা জানতেই পারি না সেই প্রাচীন ভিটের গল্প কিংবা লুকিয়ে থাকা কোনো রহস্য। এমনই এক অজানা রহস্য ঘনিয়ে আসে আমাদের গল্পের নায়ক দেবুর দেশে ফেরার পর। আজকে আমরা আমাদের এই গল্পটি নিয়েছি অগ্নিশ্বর সরকারের লেখা থেকে। লেখক বর্ধমান জেলার কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করার সাথে সাথে চালিয়ে যান সাহিত্য চর্চা, পান রেনেসাঁস সাহিত্য সম্মান। আজকে শুনবেন তাঁর লেখা গল্প কালীতান্ত্রিক। আমরা কৃতজ্ঞ তাঁর এই গল্পটির সত্য আমাদেরকে দেওয়ার জন্য। শুনতে থাকুন স্টোরিজ বাই দ্য ওপেন স্টেজ, যেখানে গল্প পাই এক অন্য মাত্রা। খুব শখ করে কন্যগড়ে নীর নামের একতলা বাড়িটি কিনেছিলেন দত্ত দম্পতি। সদ্য রিটায়ার করেছেন দত্তবাবু। অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে পাওয়া এককালীন টাকা থেকেই এই বাড়িটি কেনা। কাজ করতেন মাঝদিয়ার এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। ইচ্ছে ছিল কলকাতায় পোস্টিং নিয়ে চলে আসার, কিন্তু চাকরি জীবনে নানা সমস্যার জন্য সেটা আর হয়ে ওঠেনি। এখন অনন্ত অবসর। একমাত্র ছেলে দেব চক্রপাণী ওরফে দেবু থাকে ইস্ট লন্ডনে। ধর্মপ্রাণ পরিবার। বছরে দুবার পরিবার সহ ভারতে আসে। বেশ কয়েকদিন কাটিয়ে যায় বাবা মার কাছে, দুর্গাপুজোর সময় আর বড়দিনের সময়। সেবার পুজোর সময় এসে জেদ ধরল, বাবা, আর কয়েক মাস তোমার চাকরির বাকি আছে। এবার তো এই ধেরে গোবিন্দপুর থেকে কলকাতা চলো, আমি একটা ফ্ল্যাট দেখি। জীবনের অর্ধেকের বেশিটাই তো এখানে কাটিয়ে দিলাম, এখন বুড়ো বুড়ি মিলে এখানেই থেকে যাই। আমাদের জন্য নতুন করে আর ঝামেলা বাড়ানোর প্রয়োজন নেই। বাবার কথা শুনে ছেলের চোখের কোণ ভিজে উঠল। ধরা গলায় দেবু বলল, সেই ছোট থেকেই তোমাকে নিজের অনেক ইচ্ছের গলা টিপেই মারতে দেখেছি। সোঁধা ধরা বাড়িতে তোমাদের আর থাকা হবে না, এই বলে দিলাম। অনেক আপত্তি করেছিলেন দত্তবাবু। এক সময় একমাত্র ছেলের জেদের কাছে নতি স্বীকার করতে বাধ্য হলেন। বৃদ্ধ দম্পতির ইচ্ছে ছিল একটু নিরিবিলিতে থাকা, আর যুবক দম্পতির ইচ্ছে ছিল শহরের আধুনিক সকল সুযোগ সুবিধের মধ্যে থাকা। পরিশেষে কলকাতার নিকটবর্তী এলাকাতেই অনুসন্ধান পর্ব শুরু হলো। নেট থেকে এক ব্রোকারের সন্ধান করে ফ্ল্যাট দেখতে গেল দত্ত পরিবার। শেষে ফ্ল্যাটের পরিবর্তে এই বাড়িটা পছন্দ হয়ে গেল সকলের। দামটাও সাধ্যের মধ্যে। অবসরকালীন জীবনে বুড়ো বুড়ি মিলে কৃষ্ণ ভজনা করে বাকি জীবনটা কাটিয়ে দেবেন। বাড়িটা বেশ নিরিবিলি জায়গায়। 3 দিকে পরিত্যক্ত জঙ্গল, জঙ্গলের মাঝে কিছু ভাঙাচোরা কনস্ট্রাকশন, হয়তো কোনো পরিত্যক্ত ফ্যাক্টরি। চারিদিকে সবুজ আর পাখপাখালির কলকাকলির কারণে সকলের আরও পছন্দ হয়েছে জায়গাটা। বাড়ির সামনে থেকে একটা ঢালাই গলি দিয়ে কয়েক মিনিট হাঁটলেই বড় রাস্তায় ওঠা যায়। মহালয়ার দিন বায়না করে দুর্গা পঞ্চমীর দিনে পরিবার প্রতিবেশীদের নিয়ে ধুমধাম করে নতুন গৃহে প্রবেশ করল দত্ত পরিবার। বাড়িটা একদম নতুন তৈরি। 3টে ঘর, একটা রান্নাঘর, একটা বড় স্পেস, আর সিঁড়ির নিচে একটা ছোট্ট ঘর আছে। ঠিক হলো সামনাসামনি ঘর দুটোর মধ্যে একটাতে বুড়ো বুড়ি থাকবে, অপরটাতে দেবুরা থাকবে। একটা ঘর বৈঠকখানা, আর সিঁড়ির নিচের ঘরটা ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করা হবে। দত্ত দম্পতি এই বাড়িতে নতুন, তাই গৃহপ্রবেশের সকল দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল
ব্রোকার তুহিনের হাতে। আশেপাশের বাসিন্দারা সেদিন খুব আনন্দ করেছিল। যাওয়ার সময় দত্তবাবুকে তুহিন বলে গিয়েছিল, কাকাবাবু, বাড়িতে গোপাল আছে, কোনোদিন মাংস বাড়িতে ঢোকাবেন না। দত্তবাবু স্মিত হেসে উত্তর দিয়েছিলেন, আমরা গোপালের মতোই নিরামিষাশী। ছেলে বাইরে কি খায় জানি না, তবে বাড়িতে এসে কোনোদিনও আমিষ খায় না। কিন্তু বাবা, হঠাৎ এই কথা কেন? আসলে কাকাবাবু, আমাদের বাড়িতেও গোপাল আছে, তাই মুখ দিয়ে বেরিয়ে গেল। এরপর বেশ কয়েক বছর কেটে গেল। বাড়ির নতুন রঙও কয়েক পোঁচ ম্লান হলো। প্রকৃতির নিয়মে দত্ত দম্পতি একে একে বিদায় নিলেন পৃথিবী থেকে। গোপাল আগলবন্দি হয়ে থেকে গেল সেই সিঁড়ির নিচের ঘরে, একা। বাবা মাও গত হয়েছেন, এদিকে কাজের চাপও বেড়েছে। দেবুর ভারতে আসাও ক্রমশ অনিয়মিত হয়ে পড়েছে। আসলে নারীর টান কেটে গেছে। এবার পুজোর মাস কয়েক আগে দেবুর স্ত্রী নীলা দেবুকে বলল, বলছি, ইন্ডিয়ার বাড়িটা সেল করে দিলে হয় না? স্ত্রীর কথা শুনে যার পর নাই রেগে গেল দেবু। একদিন বাবা মার সঙ্গে অনেক ঝামেলা ঝঞ্ঝাট করে যে শান্তির ঠিকানাটা জোগাড় করা হয়েছিল, তা বেঁচে থাকতে কখনোই বিক্রির কথা মাথায় আনতে পারবে না দেবু। রাগত স্বরে স্ত্রীকে বলল, না, ওটা বাবা মায়ের স্মৃতি, আর ইন্ডিয়ায় গেলে আমাদের ওটা নিজেদের বাড়ি। সে ঠিক আছে, কিন্তু আমাদের যাতায়াতও দিন দিন ইরেগুলার হয়ে পড়ছে। কত প্রমোটরের সেন দৃষ্টি আছে ওই বাড়িটার ওপরে। কোন দিন ওরা জিনিসপত্র বাইরে ফেলে হাতিয়ে নেবে। তাছাড়াও তোমাদের পারিবারিক গোপালও একা পড়ে আছে ওখানে। এই শেষ বাক্যটাই মোক্ষম ধাক্কা দিল দেবুকে। ঠিক হলো পুজোর সময় বাড়িটা বিক্রি করে পারিবারিক স্মৃতিগুলো লন্ডনে নিয়ে চলে আসবে নব্য দত্ত দম্পতি। ফোন করা হলো তুহিনকে, 10% কমিশনের অফার হলো। যথাসময়ে দেবুরা এলো ইন্ডিয়াতে। এবারে সাথে এলো অফিসের কলিগ অ্যান্ডি আর তার স্ত্রী মিশেল। বাড়ি বেশ ভালো দামে বিক্রি হয়ে গেল। ঠিক হলো পুজোর পর দেবুরা পজিশন ছেড়ে দেবে। বাড়ির জিনিসপত্রের কিছু দিয়ে দেওয়া হলো তুহিনকে, আর গোপাল সহ বাকি জিনিস কলকাতার এক নামী প্যাকিং সংস্থাকে পাঠিয়ে দেওয়া হলো ইস্ট লন্ডনের ফ্ল্যাটে পুজো শুরু হওয়ার আগেই। দুদিন খুব ব্যস্ততার মধ্যেই কাটল সকলের। আজ চতুর্থীর সকাল। মিশেল সকালে সকলকে প্রস্তাব দিল, Today we must plan a family picnic in the garden behind the house. প্রস্তাবে বাকিরা সমর্থন করল। ঠিক হলো দেশি মুরগির ঝোল আর ভাত। যদিও দেবু আপত্তি করেছিল, বাড়িতে গোপাল আছে আর বাবা মাও নিরামিষ খেত, আমিষটা বাইরে হোটেল থেকে খেলেই ভালো হতো না? কিন্তু বর্তমানে বাড়িতে গোপাল বিগ্রহ না থাকার জন্য বাকিদের সামনে দেবুর আপত্তি বেশিক্ষণ টিকল না। বাজার থেকে একটা দেশি মুরগি আনা হলো। অ্যান্ড্রি মুরগিটা নিয়ে কাটতে বসলো বাগানের কলতলায়। দেবু রান্নাঘরের চাটনি প্রস্তুতিতে মেতে উঠল, আর বাকি দুই নারী টিফিন তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল। মুরগি কেটে পরিষ্কার করার সময় অ্যান্ড্রি দুটো অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল। এক, বাড়ির পিছনে প্রচুর কাক এসে উপস্থিত হয়েছে। তারা যেন এক অজানা ইশারায় দল বেঁধে বসে আছে পাঁচিলটাতে। ইশারা পেলেই যেন ঝাঁপিয়ে পড়বে মাংসগুলোর ওপরে, আর কাটা মুরগির রক্তের ধারা গিয়ে জমা হচ্ছে ছোট বাগানের টগর গাছটার গোড়ায়। অ্যান্ডি তাড়াতাড়ি কাজ ছেড়ে মাংস নিয়ে হাজির হলো রান্নাঘরে। ঘটনাটা ঘটল মাংসটা স্টোভে বসানো মাত্রই। গোটা ঘর ছেয়ে গেল দুর্গন্ধ আর কালো ধোঁয়ায়। পাঁচিলে বসা কাকের সংখ্যা ক্রমাগত বাড়তে শুরু করেছে। নীলা ভর্ৎসনার সুরে দেবুকে বলল, তোমাকে বললাম অ্যান্ডির সাথে বাজারে যাও, তুমি মোবাইল নিয়ে বসে রইলে। ওকে নির্ঘাত বাজে মুরগি গছিয়ে দিয়েছে দোকানদার। আজ দুপুরের খাওয়াটা মাথায় উঠলো তো। মাংসটা প্যান থেকে পিছনের বাগানের ট্রেনে ফেলে দেওয়া হলো। রাতের দল ঠায় পাঁচিলের উপর বসে আছে। মিশেল বলল, There is no use in this stinking house. Let's go out for lunch. Then we will visit some pandals.
Oh, one more thing. I'll give you dinner treat. Just call the broker and tell him to arrange best quality chicken or meat for tomorrow's party. সকলেই মিশেলের মতে সায় দিল। ডিনার সেরে ঘরে ফিরতে ফিরতে রাত 11টা বেজে গেল। বাড়িতে এখন আর কোনো দুর্গন্ধ নেই। দুর্গা প্রতিমার সাথে গণেশ দেখে মিশেল খুব আনন্দ পেয়েছে, খুব কিউট। তারপর অ্যান্ড্রির কাছে বায়না ধরে একটা লোকাল কিউরিও শপ থেকে গণেশ কিনে তবেই রেহাই দিয়েছে অ্যান্ড্রিকে। ছোট্ট মতো নীল রঙের ক্রিস্টালের একটা গণেশ, $50। বিদেশি দেখিয়ে দামটা হয়তো একটু বেশি নিয়ে নিল, তা নিক। ব্যাগ থেকে গণেশটা বের করে টেবিলের উপর রাখলো মিশেল। শুরু হলো আড্ডা, চলল প্রায় রাত 2টো অবধি। অ্যান্ড্রিয়ার দেবু শুতে গেল দত্ত দম্পতির ঘরে। নীলা আর মিশেল শুয়ে পড়ল দেবুদের জন্য বরাদ্দ ঘরে। ভোর রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখল দেবু। বাবা মা দুজনেই ভয়ার্ত মুখে দেবুকে বলছেন, দেবু দেবু পালা, এই বাড়িতে আর থাকিস না দেবু, ও জেগে উঠেছে, পালা পালা। দেবু পালা, এই বাড়িতে থাকিস না দেবু, ও জেগে উঠেছে, পালা। ঘুমটা ভেঙে গেল দেবুর। উঠে পাশে রাখা বোতল থেকে ঢক ঢক করে অনেকখানা জল খেল। মোবাইলটা চালিয়ে দেখে 3:30 বাজে। ঘরে কেমন একটা অস্বস্তিকর পরিবেশ। পাশে অ্যান্ড্রি অঘরে ঘুমোচ্ছে। বিছানা থেকে উঠে বাথরুমের দিকে এগিয়ে গেল দেবু। নীলাদের ঘরের ভিতর থেকে একটা নীল আভা বেরোচ্ছে। ওরা কি ঘরে নাইট ল্যাম্প চালিয়ে শুয়েছে? বাথরুম থেকে এসে শুয়ে পড়ল দেবু। বাকি সময়টা আর ঘুম এলো না। আলো ফুটতেই বিছানা ছাড়ল দেবু। বাড়ির সকলে তখনও ঘুমোচ্ছে। রান্নাঘরে ঢুকে 1 কাপ কড়া করে চা বানিয়ে কাপ হাতে উঠল ছাদে। বাতাসে একটা ঠান্ডার আমেজ, বাতাসে একটা অদ্ভুত মন ভালো করা গন্ধ যেন ভেসে বেড়াচ্ছে। এই গন্ধটাই দেবু পেত ছোটবেলায় পুজোর সময়। কাপ হাতে ছাদের পাঁচিলে ঠেস দিয়ে বসে ছোটবেলার স্মৃতি রোমন্থন করতে লাগলো দেবু। সম্বিত ফিরল নীলার ডাকে। তুমি এখানে একা বসে কি করছো? ঘুমটা ভেঙে গেল, চা করে ছাদে এসে বসলাম। আচ্ছা, কাল কি তোমরা নাইট ল্যাম্প জ্বালিয়ে শুয়েছিলে? আমাদের ঘরে নাইট ল্যাম্প জ্বালানো? আলো জ্বললে মিশেলের ঘুমই হয় না। তোমার পাশে ওটা কি এঁকেছো তুমি? পাশে ফিরে দেবু দেখে এক অদ্ভুত ধরনের কিছু একটা আঁকা রয়েছে ছাদের উপর। অনেকটা পুজোর সময় বামুন কাকা আঁকতেন হোমের বালির উপরে। কই না তো, আমি এখানে এসে বসলাম, চা খাচ্ছিলাম। তাহলে দেখো, ফাঁকা বাড়ি পেয়ে লোকজন উৎপাত করতো। তুমি এবার তুহিনকে ফোন করো। আমি ভাবছি পোলাও রান্না করবো আজ। বেলা 8টার সময় তুহিন এলো। সকলে মিলে চায়ের কাপ নিয়ে বসলো নীলাদের ঘরে। মিশেলি তুহিনকে বলল, Hey, we'll do a family picnic and you have to arrange it and also join with us. আরে, এ তো খুব ভালো খবর। আমি সব এনে দিচ্ছি, আপনারা একটা লিস্ট করে দিন বরং। নীলা পাশের ঘর থেকে লিস্ট করে এনে তুহিনের হাতে দিল। লিস্ট থেকে তুহিন থতমত খেয়ে গেল। ম্যাডাম, মাংস তো হবে না। আমার বাড়িতে গোপাল আছে, আমিও খাই না। তাছাড়া কাকাবাবুরাও আমিষ ছুঁতেন না। আপনারাও নিরামিষ ফিস্ট করুন। এনারা আমাদের অতিথি। বাবা মা নিরামিষ খেতেন। আমরা বাইরে থাকি, বাইরের দেশের কালচার আদব কায়দা এখানকার থেকে আলাদা। আমাদের সবই খেতে হয়। তাহলে আমাকে বাদ দিন। আর বড় পুজো শুরু হয়ে গেছে, আপনারাও আমিষ বাদ দিন। কত ভালো ভালো নিরামিষ পদ আছে, সেগুলো দিয়ে ফিস্ট হোক। ওদিকে নীলাও নাছোড়বান্দা। বেশ খানিকক্ষণ পর কাজের অজুহাতে তুহিনও চলে গেল। দেবু একটু রেগে গিয়ে অ্যান্ডিকে সাথে নিয়ে বাজারে বেরিয়ে গেল। আজ মাংস কেটে নিয়ে আসবে। ফিরে এসে দেখল নীলা রান্নাঘরে পোলাওয়ের ব্যবস্থা করেছে। দেবু একটা বড় পাত্র নিয়ে পিছনের বাগানের দিকে চলে গেল মাংস ধুতে। ওখানে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল।
বাড়ির পিছন দিকটা কাকে ছেয়ে গেছে, শুধু নীলাদের ঘরের উপরটা ছাড়া। যেন দুই দল কাক বসে আছে, যে কোনো মুহূর্তেই একে অপরের উপর ঝাঁপিয়ে পড়বে। আর টগর ফুলগুলো কেমন যেন লালাভ লাগছে। হাতের কাজটা সেরে রান্নাঘরে ফিরে এলো দেবু। কিছুক্ষণ বাদে পকেটের ফোনটা হঠাৎ বেজে উঠল। ব্রোকার তুহিন বিরক্তিমাখা মেজাজের ফোনটা রিসিভ করলো দেবু। হ্যালো দেবুদা, বলো। আপনারা প্লিজ ওই বাড়িতে মাংস রান্না করবেন না, আমি হাত জোর করছি। কেন? তুমি কিছুক্ষণ আগে যা ব্যবহার করলে তারপর তোমার কথা বলাই সাজে না। না না দেবুদা, আমি হাত জোর করছি, প্লিজ। ওদিকে ফোনে ব্যস্ত দেখে নীলা মাংসটা কড়াইয়ে চাপাতেই কালকের মতো গোটা রান্নাঘর সেই দুর্গন্ধে আর কালো ধোঁয়ায় ভরে গেল। দেবু ফোনটা কেটে দিল। আজকেও সেই মাংস ফেলে দেওয়া হলো বাগানের ড্রেনে। আজ সকলের মুখ থমথমে। আজ মাংস দেখে কিনেছে দেবু। এটা আর চাই হোক কাকতালীয় নয় মোটেও। রান্না খাওয়া মাথায় উঠল। দেবু ফোন করলো তুহিনকে। তুমি ব্যাপারটা খুলে বলো তো। তুমি বরং চলে এসো বাড়িতে। আমার মনে হয় আপনি ওই বাড়িতে মাংস এনেছেন, আর ওই বাড়িতে আমি ঢুকবো না। আপনারা পারলে বেরিয়ে আসুন, তবে মনে হয় আর পারবেন না। এক কাজ করুন, আপনাদের পৈতৃক গোপালটা জড়িয়ে ধরে সকলে হাত ধরাধরি করে বাড়ি থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে আসতে পারবো না মানে? তুমি কোথায় আছো বলো, আমরা সেখানে যাচ্ছি। ফোনটা পেয়ে খানিকটা হকচকিয়ে গেছে দেবু। তুহিন ব্রোকার হলেও খুব ভালো মানুষ। বাবা মা বেঁচে থাকার সময় এনার উপরেই ভরসা করে দেবুরা এতটা নিশ্চিন্তে থাকতো। এমন আচরণ তো সন্দেহের উদ্রেক করছে। তড়িঘড়ি ফোনটা কেটে সকলে মিলে বেরোনোর জন্য বাড়ির দরজা খুলল। সামনে সারি সারি কাক বসে আছে। মুখে হুস হুস করে চেষ্টা করা হলো। কাকগুলো নরম চরম। মিশেল একটা বোতল এনে কাকগুলোর উপর জল ছেটালো। সেম রেজাল্ট। আতঙ্ক নেমে এসেছে সকলের উপরে। কি হবে এবার? দেবু আবার ফোন করলো তুহিনকে। পরিস্থিতির বিবরণ দিল। আমি বলেছিলাম আপনারা আর বেরোতে পারবেন না, আর কেউ ঢুকতেই পারবে না ওই বাড়িতে। কেন? আপনাদের বাড়ির জায়গায় একটা তান্ত্রিকের চালা ছিল। জমির লোভে দুষ্কৃতীরা হত্যা করে ওই তান্ত্রিককে। মারা যাওয়ার আগে ওই তান্ত্রিক বলে যায়, রক্তের ফোঁটা পেলেই আমি আবার বেঁচে উঠব, তখন কাউকে ছাড়বো না। আজ সেই তান্ত্রিক বেঁচে উঠেছে। আমি খোঁজ নিয়ে তবেই আপনাদের বাড়িটা বিক্রি করেছিলাম। জানতাম আপনারা গোপালের সেবক, নিরামিষাশী, আপনাদের কোনো প্রবলেম হবে না। এতদিন তাই কিছুই হয়নি। আজ আপনারা আবার জাগিয়েছেন সেই কালীতান্ত্রিককে। কিন্তু আপনাদের গোপাল হাতে করে বেরিয়ে আসতে তো পারতেন, সেটা পারলেন না কেন দেবুদা? বাড়ির গোপাল তো জিনিসপত্রের সাথে প্যাক করে লন্ডন পাঠিয়ে দিয়েছি। ফোনের দুই প্রান্তে নেমে এলো এক অনন্ত নীরবতা। কয়েক মুহূর্ত বাদে নীরবতা ভেঙে দেবু ভয়ার্ত গলায় জিজ্ঞেস করল তুহিনকে, এর থেকে কি বাঁচার কোনো পথ নেই? আবারও একটু চুপ করে থেকে তুহিন বলল, হয়তো একটা রাস্তা আছে, আমি একবার চেষ্টা করে দেখি, দাঁড়ান। দেবু এবার ভেঙে পড়ল। হাত থেকে ফোনটা নিয়ে নীলা তুহিনকে জিজ্ঞেস করলো, আমাদের এখান থেকে বেরোনোর কি কোনো রাস্তা নেই? বৌদি, যখন আপনারা আমার এখানে এসেছেন তখন একটা রাস্তা তো বের করতেই হবে। আপনি ফোন রাখুন, আমি দেখছি। আচ্ছা, বাড়িতে আপনাদের কোনো ঠাকুর আছে? ঠাকুরের কোনো ছবি? না। হ্যাঁ, কাল একটা গণেশ মূর্তি মিশেল কিনে এনেছে। বেশ, আপাতত ওই মূর্তিটাকে স্পর্শ করে সকলে একটা ঘরে বসুন, বাইরে বেরোনোর চেষ্টাও করবেন না। আমি আমার গুরুদেবকে ফোন করে একবার দেখি, কিছু একটা উপায় অবশ্যই বের করা হবে, চিন্তার কিছু নেই। ভগবানের উপর ভরসা রাখুন। নীলাদের ঘরে ঢুকে
সমস্ত জানালা বন্ধ করে দিল অ্যান্ড্রি। ঘরের আলো জ্বালিয়ে গণেশ মূর্তি স্পর্শ করে সকলে মিলে এগিয়ে চলল একটা কঠোর সময়ের দিকে। মূর্তির চারিদিক থেকে 4 জন স্পর্শ করে আছে। প্রত্যেকের কোলের উপর রাখা নিজেদের মোবাইল। প্রতি মুহূর্তের অপেক্ষা। এই বুঝি তুহিনের ফোন আসে। হঠাৎ সকালের সেই দুর্গন্ধে ঘর ভরে উঠল। ঘরের আলোটা দপ করে উজ্জ্বল হয়ে ওঠে, নিভে গেল। নীলা ভয়ে চিৎকার করে উঠল। প্রথম লক্ষ্যটা মিশেলি করল। ঘরের মধ্যে একটা হালকা নীলাভ আলোর উপস্থিতি অনুভব করা যাচ্ছে। দুর্গন্ধটা কাটিয়ে একটা চন্দনের গন্ধ ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছে। বেশ কিছুক্ষণ এই গন্ধের যুদ্ধ চলতে থাকলো ঘরের মধ্যে। 4টি হৃদস্পন্দন ছাড়া আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না আপাতত এই ঘরে। যেন ঘরটা অন্য কোনো জগতের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যের বদ গন্ধটা চলে গিয়ে ভরে উঠেছে চন্দনের সুবাসে। ঘরের নীল আলোর রহস্যটা খুঁজে পেয়েছে মিশেল। গণেশটা থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, যেন গণেশটা কোনো ফসফরাস জাতীয় নীল পদার্থ দিয়েই তৈরি হয়েছে। কতক্ষণ এইভাবে কাটলো তার কোনো হিসেব নেই। নিস্তব্ধতা ভাঙল দেবুর কোলের ওপর রাখা মোবাইলের আওয়াজে। ব্রোকার তুহিন। হ্যালো, কোনো ব্যবস্থা হলো? হ্যাঁ, গুরুদেব কাল আসবেন। উনি আজ ওর আশ্রম থেকে বাড়িটা বেঁধে দিচ্ছেন, কোনো ভয় নেই। আর তিনি এটাও বলেছেন বাড়িতে অশুভ শক্তির পাশাপাশি একটা শুভ শক্তি আছে যেটা সকলকে রক্ষা করে চলেছে। বাড়িটা মন্ত্র দিয়ে বাঁধা হয়ে গেলে উনি আপনাদের সঙ্গে কথা বলবেন। আচ্ছা দেবুদা, আপনারা এখন কেমন আছেন? ফোনে একটু আগের ঘটনার একটা সংক্ষিপ্ত বিবরণ দিল দেবু। একটু নিশ্চিন্ত হয়ে তুহিন বলল, তাহলে গুরুদেব ঠিকই বলেছেন। বিঘ্নহরতা গণেশ আপনাদের কাছে আছে, কোনো বিপদ আপনাদের ছুঁতে পারবে না। ফোনটা কেটে গেল। ঘরের মধ্যে নীলাভ আলোতে সকলের উৎসুক মুখগুলো দেবুর দিকে তাকিয়ে আছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। দেবু তুহিনের সমস্ত কথাগুলো বলল। প্রবল আশঙ্কার মধ্যেও ঘরের মধ্যে একটা আশ্বস্ততার বাতাস বয়ে গেল। একটু বাদেই ঘরের লাইটটা জ্বলে উঠল। প্রায় ঘণ্টাখানেক এইভাবে থাকবার পর দেবুর ফোনটা পুনরায় বেজে উঠল। ব্রোকার তুহিন। হ্যাঁ তুহিন ভাই, বলো। গুরুদেব লাইনে আছেন? প্রণাম গুরুদেব, আপনি সব জানেন, সব। আপনি বাঁচান আমাদের। আপনাদের কোনো চিন্তা নেই। আপনাদের ঘরে যখন মা দুর্গার প্রিয় সন্তান বিরাজ করছেন, কোনো অশুভ শক্তির ক্ষমতা নেই আপনাদের কোনো ক্ষতি করেন। তাছাড়া মা এখন সপরিবারে মর্তে আসেন, আপনাদের কেউ কিচ্ছু করতে পারবে না। আমি আপনাদের গোটা বাড়ি মন্ত্রের সাহায্যে আবদ্ধ করে রেখেছি। আপনারা দয়া করে কোনোভাবেই বাড়ি থেকে বের হবেন না, ছাদে বা বাগানেও যাবেন না, বাড়ির মধ্যে থাকুন। আমি কাল ভোরেই আপনাদের বাড়ি যাব। আপনার বাবা মা থাকাকালীন একবার আপনাদের বাড়ি গিয়েছিলাম। আপনাদের কোনো চিন্তা নেই। আপনারা মা দুর্গা আর গণেশজিকে স্মরণ করুন, ওনারাই আপনাদের রক্ষা করবেন। বলে সকলের মঙ্গল কামনাতে কিছু মন্ত্রোচ্চারণ করলেন। ওম নিশাচরায় বিদ্মহে খড়গহস্তায় ধীমহি তন্নো নৈরুথি প্রচোদয়াতি। আপনাদের বাড়িতে লঙ্কা, লেবু, তেল আর সিঁদুর আছে? সাথে একটা থালা, চামচ আর ছুরিও লাগবে। হ্যাঁ, সব আছে। খুব ভালো। আপনি ওগুলো নিয়ে এই ঘরে চলে আসুন। ফোনটা স্পিকারে দিয়ে দিন। আপনি নিশ্চিন্তে যান, কেউ আপনার কিচ্ছু করবে না। দেবু গণেশের স্পর্শ ছেড়ে ফোনের স্পিকার অন করে রান্নাঘরে গেল।
ফোনের স্পিকারে গুরুদেব মন্ত্রোচ্চারণ করে চলেছেন। রান্নাঘর থেকে সমস্ত জিনিসগুলো নিয়ে আবার নীলার ঘরে ফিরে এলো। তখনও মন্ত্রোচ্চারণ চলছে। কিছুক্ষণ বাদে গুরুদেবের মন্ত্রোচ্চারণ শেষ হয়ে গেল। তন্নো বায়ু প্রচোদয়াৎ। সব জিনিসের জোগাড় হয়ে গেছে? হ্যাঁ গুরুদেব। এবার লেবুটা থালার উপর রাখুন। আমি যখন বলবো তখন লেবুর ওপর 1 চিমটে সিঁদুর আর 7 চামচ তেল দেবেন। আবারও শুরু হলো গুরুদেবের মন্ত্রোচ্চারণ। সাথে আরও একটা জিনিস শুরু হলো, শত শত কাকের ডাক আর জানলাতে কাকের ঠোকরানো। ঘরে সবাই ভীত সন্ত্রস্ত। কিছুক্ষণ বাদে গুরুদেব বললেন, এবার সিঁদুর আর তেল দিন ওই লেবুর উপরে। ঘরের জানলা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। গুরুদেবের আদেশ মতো তেল ঢালার পর কেটে ফেলা হলো লেবুটাকে। এবার আপনি থালাতে একটু জল ঢালুন আর নিজেদের ওপর ছিটিয়ে নিন। সবার উপরে সেই জল ছিটিয়ে দিল দেবু। হঠাৎ করে কাকের ঠোকরানো বন্ধ হয়ে গেছে। হয়ে গেছে গুরুদেব। এবার ওই থালাটাকে গণেশজির সামনে রেখে দিন। আজ পাক করা কোনো রান্না করবেন না। চিড়ে মুড়ি বিস্কুট এসব খান। সন্ধে আর রাতে শোয়ার আগে সকলের গায়ে ওই জল ছিটিয়ে নেবেন। সকলে একসাথে থাকবেন, কেউ আপনাদের কিচ্ছু করবে না। কাল ভোরেই আমি তুহিনকে নিয়ে হাজির হয়ে যাব। আমার ফোন নম্বরটা রেখে দিন, কোনো সমস্যা হলেই আমাকে ফোন করবেন। আমি আজ আপনাদের মঙ্গল কামনায় একটা যজ্ঞ করব। এখন রাখি, অনেক কাজ করতে হবে। ফোনটা কেটে দিলেন গুরুদেব। ঘড়িতে এখন 12টা বাজে। সকলেরই খিদে মরে গেছে। মাঝে দেবু কোনো মতে ঘর থেকে বেরিয়ে রান্নাঘর থেকে খাবার আর জল নিয়ে ঘরে চলে এসেছে। রাত অবধি কোনো সমস্যা হয়নি। আর মাঝে গুরুদেব দুবার ফোন করে সকলের খোঁজ নিয়েছেন। রাতে শুতে যাওয়ার আগে দেবু গুরুদেবকে ফোন করল। গুরুদেব, আজ রাতটা কেটে যাবে তো? মায়ের ওপর ভরসা রাখো, সব দুর্যোগ কেটে যাবে। সকলে রাতে একসাথে শুয়ে পড়ল। রাতে আবার একটা অদ্ভুত স্বপ্ন দেখল দেবু। বাবা মা খুব খুশি, বলছেন, গুরুদেবের ওপর ভরসা রাখ দেবু, ভরসা রাখ, তোদের কিচ্ছু হবে না। গুরুদেবের উপর ভরসা রাখ দেবু, ভরসা রাখ, তোদের কিচ্ছু হবে না। ভোরে ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল সবার। দেবুর ফোন বাজছে। গুরুদেব। বলুন গুরুদেব। আমি চলে এসেছি, তোমরা উঠে পড়েছো? হ্যাঁ গুরুদেব, হ্যাঁ। এবার ওই জলটা সকলের উপর ছিটিয়ে নাও। তারপর লেবুটা হাতে নিয়ে তুমি বেরিয়ে এসো। দরজা খোলো। গুরুদেবের কথা মতো সব কাজ সেরে লেবু হাতে বেরিয়ে এলো দেবু। বাড়ির সামনের উঠোনে রাশি রাশি কাকের পালক পড়ে আছে। রাস্তার ওপারে তুহিন আর এক সৌম্যকান্তি ব্যক্তি দাঁড়িয়ে আছেন। উনি সম্ভবত গুরুদেব। দেবু গুরুদেবকে আনার জন্য যেই সিঁড়িতে পা দিয়েছে, উনি কোথা থেকে একটা কাক এসে পায়ের সামনে পড়ল। দেবু ভয়ে পিছিয়ে বাড়ির ভেতর ঢুকে গেল। বাম কাঁধে একটা ঝোলা নিয়ে গুরুদেব ডান হাত অভয় ভঙ্গিতে সামনে তুলে মন্ত্রোচ্চারণ করতে করতে এগিয়ে বাড়ির ভেতর ঢুকে এলেন। তুহিন দাঁড়িয়ে রইল রাস্তার ওপারে। আপনি দেবচক্রপাণি দত্ত? হ্যাঁ গুরুদেব। বলেই টিপ করে একটা প্রণাম করে ফেলল দেবু। ততক্ষণে বাড়ির সকলে ঘর থেকে বেরিয়ে এসেছে। সকলেই একে একে গুরুদেবকে প্রণাম করলেন। তারপর সকলের সাথে নীলার ঘরে প্রবেশ করলেন গুরুদেব। এই গণেশজি কার? Yesterday bought us from a curio shop. ইনি সাক্ষাৎ বিঘ্নহরতা। আপনারা লক্ষ্য করে থাকবেন, গণেশজির একটা দাঁত ভাঙা থাকে। এনার দুটো দাঁতই অক্ষত। ইনি থাকতে কেউ আপনাদের কিচ্ছু করতে পারবে না।
আপনাদের আমি বাড়ি থেকে অক্ষতভাবে বের করে দিচ্ছি। আমি সমস্যাটা কাটিয়ে তবে যাব। এইবার দেবু জেদ ধরল বাড়িতে থেকে যাওয়ার জন্য। গুরুদেব একদমই রাজি নন। অ্যান্ড্রিও দেবুর জেদের সাথে যুক্ত হল। শেষে গুরুদেব রাজি হলেন। নীলা আর মিশেলকে গুরুদেব বাড়ি থেকে বের করে তুহিনের কাছে নিয়ে এলেন। গণপতির মূর্তি থেকে গেল বাড়িতেই। ফিরে এসে গুরুদেব দেবুকে বললেন, চলুন বাড়ির পিছন দিকে যাওয়া যাক, ওখানেই বোধহয় সমস্ত সমস্যা লুকিয়ে আছে। গণেশজিকে সাথে নিয়ে নিন। পিছনে গিয়ে সবাই আশ্চর্য হয়ে গেল। টগর ফুলগুলো লাল হয়ে গেছে, গাছের গোড়াটা ফুলে গেছে, কাকগুলো পাঁচিল বাড়ির ছাদে ভর্তি হয়ে বসে আছে, যেন কোনো নির্দেশের অপেক্ষায় বসে আছে। সমস্যার মূল খুব সহজেই পাওয়া গেছে। কাঁধের ছোলা থেকে একটা কৌটো বের করলেন। এখান থেকে কমলা একটা গুঁড়ো বের করে একটা বড় বৃত্ত আঁকলেন। গুরুদেবের নির্দেশ মতো সকলে ওই বৃত্তের ভিতরে দাঁড়ালো। গুরুদেব ব্যাগ থেকে একটা মোমবাতি জ্বালিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বীজ মন্ত্র পাঠ শুরু করলেন। ওম হরম জুম স্বাহা, ওম হরম জুম স্বাহা, ওম হরম জুম স্বাহা। কোনো এক অজানা নির্দেশ পেয়ে কাকগুলো এই বৃত্তের চারদিকে উঠতে শুরু করল। চারদিকে একটা কাকের দেওয়াল তৈরি হয়ে গেল, যেন কাক দিয়ে ঘেরা একটা কুয়োর মধ্যে তিনটি জীবন্ত প্রাণী আটকে গেছে। কাকগুলোর ক্ষমতা নেই সেই গণ্ডি পেরিয়ে ভিতরে ঢোকার। দেবুর হাতে থাকা গণেশটা আবার সেই নীলাভ আলো বিচ্ছুরণ করা শুরু করে দিয়েছে। আস্তে আস্তে নীল আলোর মাত্রা বাড়তে শুরু করল। আলোর মাত্রা বৃদ্ধির সাথে সাথেই কাকেদের বৃত্তের ব্যাস বাড়তে শুরু করলো। কিছুক্ষণ পর কাকগুলো আবার পাঁচিল আর বাড়ির ছাদে গিয়ে বসল। এবার সবার চোখ আটকে গেল টগর গাছটার দিকে। ফুলগুলো থেকে রক্তের ধারা বেরোতে শুরু করলো। আস্তে আস্তে সেই রক্ত গিয়ে ধরল গুরুদেবের কাটা বৃত্তটাকে। যেন শুভ আর অশুভের একটা লড়াই শুরু হয়েছে। দূর থেকে মাইকে ভেসে আসছে ষষ্ঠীতে দেবী বোধনের মন্ত্রোচ্চারণ। খানিকক্ষণ বাদে গুরুদেবের মন্ত্র শেষ হলো। চারিদিকে একটা রক্তের স্রোত বইতে শুরু করেছে। গুরুদেব ব্যাগ থেকে একটা বড় পাত্র বের করলেন। মাটিতে বসে সেখানেই ঘি আর আরো কিছু উপাদান দিয়ে আগুন ধরালেন। গণেশের আভা অনেকটাই বেড়ে গিয়েছে, আর তাকানো যাচ্ছে না। দেবচক্রপাণী বাবু, আপনি গণেশজিকে আমার সামনে স্থাপন করুন। আপনারা আমার পাশে বসুন। এবার যেসব ঘটনা দেখবেন ভয় পাবেন না। গণ্ডি থেকে কোনোভাবেই বেরোনোর চেষ্টা করবেন না। মূর্তি স্থাপনের আগে ছড়িয়ে দেওয়া হলো চাল, ওপরে রাখা হলো সুপুরি, কাঁচা হলুদ, লাল কুমকুম ও দক্ষিণা। মূর্তি স্থাপনের পর লাল ফুল, দূর্বা ঘাস, মোদক, নারকেল, লাল চন্দন, ধুলো ও ধূপ রাখা হলো মূর্তির সামনে। এরপর ষোড়শোপচারে গণেশ আরাধনা শুরু হলো। 21টি দূর্বা ঘাস, 21টি মোদক ও লাল ফুল গণেশের সামনে সাজিয়ে রাখলেন গুরুদেব। মূর্তির মাথায় আঁকলেন লাল চন্দনের টিকা। এরপর গণেশ মূর্তির সামনে নারকেল ভেঙে অশুভ শক্তিকে দূর করবার প্রক্রিয়া শুরু করলেন তিনি। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। গায়ত্রী মন্ত্র জপ করার পর উদাত্ত কণ্ঠে গুরুদেব গণপতি মন্ত্র জপ করা শুরু করলেন। একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম। মন্ত্রোচ্চারণ শেষ করে উনি ধ্যানে বসলেন।
ওম ঘর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং। দেবচক্রপাণী বাবু, আপনি আরতির থালায় সুগন্ধি ধূপ জ্বালিয়ে দিন। এরপর চন্দন কাঠের সামনে পান পাতার ওপর সুপুরি সাজিয়ে রাখুন। গুরুদেবের কথা মতো দেবু সব কাজ করে অ্যান্ড্রির পাশে বসে পড়ল। গুরুদেব শুরু করলেন মন্ত্রোচ্চারণ, সাথে ব্যাগ থেকে কিছু জিনিস বের করে আগুনে আহুতি দেওয়া শুরু করলেন। ওম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নমো নমঃ। কিছুক্ষণ বাদেই টগর গাছের গোড়া থেকে কাদা জল বেরোতে শুরু করল। গুরুদেব চোখ বুজে ধ্যানস্থ হলেন। দেবু আর অ্যান্ড্রি বেশ ভয় পেয়েছে। কিছুক্ষণ বাদে কাদা জল বেরোনো বন্ধ হলো। রক্ত আর কাদা জল মিশে চারিদিকে থই থই করছে। আবার হঠাৎ কাকগুলো উঠতে শুরু করলো। গণ্ডির চারদিকে আবার একটা পাঁচিল তৈরি হলো। গুরুদেব স্মিত হেসে চোখ খুললেন। সামনে রাখা আগুনে আহুতি দেওয়া মাত্রই কাকগুলো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যে যার মতো করে উড়ে চলে গেল। গুরুদেব বলতে শুরু করলেন, এখানে অনেক দিন আগে কালী তান্ত্রিকের বসবাস ছিল। তিনি এখানে নির্জনে নিজের তন্ত্র সাধনা করতেন। হঠাৎ তার চালার উপর ধেয়ে আসে এক প্রমোটারের লোলুপ দৃষ্টি। প্রথমে শুরু হয় অনুনয় বিনয়, তারপর মোক্ষম অস্ত্র, দুষ্কৃতি দিয়ে খুন। কালীতান্ত্রিক আগেই তার পরিণতির কথা আঁচ করেছিলেন, তাই তিনি তার গলার একটা একমুখী রুদ্রাক্ষ মন্ত্রপুত করেই মাটিতে পুঁতে দিয়েছিলেন। তান্ত্রিককে নির্মমভাবে হত্যা করা হয়, তৈরি হয় এই বাড়ি। কালীতান্ত্রিকের অভিশাপে কয়েক সপ্তাহের মধ্যে মৃত্যু হয় প্রমোটারের। তারপর আপনার এই বাড়িটি কেনেন। বাড়িতে গোপাল থাকায় এবং আপনাদের পরিবার সাত্ত্বিক হওয়ার কারণে কোনো সমস্যা হয়নি। যেদিন আপনারা এই বাড়িতে আমিষ প্রবেশ করান, সেই দিনই জেগে ওঠে কালীতান্ত্রিকের রুদ্রাক্ষ। রক্তের স্বাদ পেয়ে প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে ওই রুদ্রাক্ষের মধ্যে। কিন্তু আপনাদের কাছে থাকা বিঘ্নহরতা গণেশজির মূর্তির জন্য সেই আঁচ আপনাদের কাছ পর্যন্ত এসে পৌঁছয়নি। আমার মনে হয় সামনের টগর গাছের নিচেই আছে সেই রুদ্রাক্ষ। আপনারা এই গণ্ডির মধ্যে বসে থাকুন। আমার যদি কিছু হয়েও যায়, আপনারা গণ্ডি থেকে বেরোবেন না। এই গুঁড়ো ছেটাতে ছেটাতে গণেশজিকে নিয়ে চলে যাবেন। অবশিষ্ট গুঁড়ো দিয়ে আপনারা চারজনে একটা মাদুলিতে পুরে ধারণ করবেন। আপনাদের কাছে কোনো অশুভ শক্তি ঘেঁষতেও পারবে না। গুরুদেব ব্যাগ থেকে একটা মোমবাতি বের করে জ্বালিয়ে নিয়ে গেলেন টগর গাছের দিকে। হাত দিয়ে মাটি সরাতে লাগলেন। বেশ কিছুক্ষণ বাদে পেলেন সেই অভীষ্ট রুদ্রাক্ষ। স্মিত হাসি মুখে ফিরে এলেন সেই গণ্ডির ভিতরে। সামনের গণেশ আর কোনো আভা বিচ্ছুরণ করছে না। বললেন, এবার এই রুদ্রাক্ষটিকে বিসর্জন দিতে হবে গঙ্গায়। তিনজনে বাড়ি থেকে বেরিয়ে সামনের রাস্তায় এলো। একটা ট্যাক্সিতে চাপল। পিছনে তুহিনের সামনে গাড়িটা ফলো করতে শুরু করলো। দুটি গাড়ি গিয়ে থামল বাবুঘাটে। গুরুদেব উপচার মেনে রুদ্রাক্ষটি গঙ্গায় বিসর্জন করলেন। গুরুদেবের আশীর্বাদ নিয়ে গুরুদেব ও তুহিনের কাছ থেকে বিদায় নিয়ে সবাই ট্যাক্সিতে চেপে এয়ারপোর্টের দিকে রওনা দেবে, এমন সময় গুরুদেব দেবুকে কাছে ডাকলেন। সেই কমলা গুঁড়োর একটা প্যাকেট দেবুর হাতে দিয়ে বললেন, এটা দিয়ে তোমরা চারজন মাদুলি ধারণ করো। কোনো অশুভ শক্তি তোমাদের কাছে ঘেঁষতে পারবে না। তোমরা এবার সাবধানে এসো। চারজন যাত্রী নিয়ে ট্যাক্সি এগিয়ে চলল এয়ারপোর্টের দিকে। দেবুর হাতে ধরা সেই নীল রঙের গণেশ।
চারজনেই নির্দিষ্ট সময়ে অক্ষতভাবে লন্ডনে পৌঁছল। একটা কালো অধ্যায়ের অবসান ঘটল। কয়েক মাস পর ইস্ট লন্ডনে নীলাদের অ্যাপার্টমেন্ট। ছুটির দিন, চার বন্ধুতে জমিয়ে আড্ডা দিচ্ছে। দেবুর ফোনটা বেজে উঠল। নীলা, প্লিজ ফোনটা এনে দাও। গুরুদেব ফোন করেছেন। প্রণাম গুরুদেব। কেমন আছো তোমরা? মাদুলিগুলো ধারণ করেছো? হ্যাঁ, ভালো আছি গুরুদেব। আমরা মাদুলিগুলোও ধারণ করেছি। কালীতান্ত্রিক একটা চাল চেলেছিল। ওখানে দুটো রুদ্রাক্ষ পুঁতে রেখেছিল। আমরা একটা গঙ্গায় বিসর্জন দিয়েছিলাম। তাহলে আর একটা রুদ্রাক্ষ? তোমার মনে আছে আমরা যখন গণেশজিকে স্থাপন করেছিলাম তখন গাছের গোড়া থেকে একটা রক্তের স্রোত বেরোচ্ছিল? হ্যাঁ গুরুদেব। সেটা সবার চোখে ফাঁকি দিলেও আমার চোখে ফাঁকি দিতে পারেনি। রুদ্রাক্ষটা বাগান থেকে বেরিয়ে যাওয়ার পর সেই অভিশপ্ত কাকগুলির মধ্যে কেউ একজন মুখে করে নিয়ে পালায়। এটা অবশ্যই সেই অভিশপ্ত আত্মার চাল ছিল। আমি এখন বেরোচ্ছি সেই রুদ্রাক্ষের সন্ধানে। তোমরা সাবধানে থাকবে আর গণেশজিকে কোনোভাবেই কাজ ছাড়া করবে না। এখন রাখি। সামনের র্যাকে রাখা গণেশটা কি আবার নতুন করে নীলাভা বিচ্ছুরণ করা শুরু করেছে? তাহলে কি রুদ্রাক্ষটা আবারও দেবদের পিছু নিয়েছে? এর উত্তর অবশ্যই সময় দেবে। ওম গণ গণপতায় নমঃ, ওম গণ গণপতায় নমঃ, ওম গণ গণপতায় নমঃ। শেষ হল অগ্নিশ্বর সরকারের লেখা কালীতান্ত্রিক। গল্পের সূত্রধার, বেতার রূপান্তর, নির্দেশনায় আমি বর্ষা, কার্যনির্বাহী প্রযোজনায় পর্ণাশা, দেবর চরিত্রে তথাগত দত্তবাবু সিঞ্জন, তুহিন ব্রোকার প্রদর্শ, মিশেলের চরিত্রে পর্ণাশা, নীলার ভূমিকায় আমি বর্ষা, গুরুদেবের চরিত্রে অরিত্র এবং গল্প পাঠে দেবপ্রিয়। শব্দগ্রহণ ও প্রচ্ছদ পরিকল্পনায় তন্ময়, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত ডার্ক রুম ভিশন প্রোডাকশন। আমরা শীঘ্রই হাজির হব আমাদের পরবর্তী পরিবেশনা নিয়ে। শুনতে থাকুন স্টোরিজ বাই দ্য ওপেন স্টেজ, যেখানে গল্প পায় এক অন্য মাত্রা।